দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আইডেস্কে। শুরুতেই শিরোনাম। আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি ইরান যুক্তরাষ্ট্রে। উত্তেজনা নিরসনে আবারও মধ্যস্থতাকারীদের চেষ্টা। সব শর্ত না মানলে আলোচনা নয় বলছে তেহরান। ইরানের বিরুদ্ধে গুপ্ত হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের। নজিরবিহীন বোমা হামলার আগাম নির্দেশ দিয়ে রাখার দাবি। ইউক্রেনে প্যাট্রিয়ট তৈরির সবুজ সংকেত মার্কিন প্রেসিডেন্টের। প্রক্রিয়া শেষ হতেই লাগতে পারে 1 বছর। যুদ্ধে তেমন প্রভাব ফেলবে না মত বিশ্লেষকদের। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। ইরানের অনুরোধে শান্তি আলোচনায় রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের এমন কথাকে উড়িয়ে দিয়েছে তেহরান। দাবি শত্রুপক্ষকে কোনো অনুরোধই করেনি তারা। ওয়াশিংটনকে বিশ্বাসঘাতক আখ্যাও দিয়েছে। নতুন করে আলোচনার আগে সমঝোতা স্মারকের সব দফা মেনে চলতে হবে এমন শর্ত তেহরানের। প্রয়োজনে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছে। দুই দেশের সংঘাত ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে আবারও সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারীরা। 3 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর শুক্রবার থেকে বন্ধ রয়েছে যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। তবে উত্তেজনা কমেনি, এখনো চলছে পাল্টাপাল্টি হুমকি ধামকি। এমন পরিস্থিতিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের আহ্বানে নতুন করে আলোচনায় রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তাদের বরাতে গণমাধ্যম এক্সিওস আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে বৈঠকের কথাও জানিয়েছে। অবশ্য মার্কিন প্রেসিডেন্টের দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, এমন কোনো অনুরোধই করেননি তারা। তেহরানের আলোচক দলের প্রধান পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুদ্ধ বন্ধ তাদের অগ্রাধিকার হলেও তা ইরানের আত্মসমর্পণের মাধ্যমে কখনোই হবে না। আইআরজিসি প্রতিরক্ষার প্রস্তুতি কখনোই থামায়নি বলেও জানিয়েছেন, কারণ ইরান জানে যে কোনো মুহূর্তে বিশ্বাসঘাতকতা করতে পারে যুক্তরাষ্ট্র। পরবর্তী আলোচনার আগে পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সব শর্ত মানতে হবে ওয়াশিংটনকে, এমন শর্তের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ট্রাম্পের সাথে আলোচনার পর ইরান সফরে গিয়েছেন কাতারের প্রতিনিধিরা। এ তথ্য নিশ্চিত করেছে তেহরান। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথেও কথা হয়েছে শেহবাজের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান, এমন দাবি স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের। তবে তাকে হত্যার চেষ্টা করলে ইরানের নজিরবিহীন বোমা হামলার আগাম নির্দেশ দেওয়া হয়েছে। তাক করে রাখা হয়েছে 1000-এরও বেশি মিসাইল, এমন হুমকি দিয়েছেন ট্রাম্প। প্রায় সপ্তাহ জুড়ে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের যাত্রায় মানুষের যে ঢল নেমেছিল, সেখানে অনেকের হাতেই দেখা গেছে ডোনাল্ড ট্রাম্প বিরোধী ব্যানার। প্রতিশোধের স্লোগান ছিল কণ্ঠে। মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি হত্যার হুমকিও দিয়েছেন অনেকে। এমন সময় ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তাকে গুপ্ত হত্যার চেষ্টা করছে ইরান। 2020 সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই তাকে হত্যার ষড়যন্ত্র করে আসছে তেহরান, এমন দাবিও করেন তিনি। প্রাণনাশের হুমকির জেরে ট্রাম্প বলেন তাকে হত্যা করে ছাড় পাবে না তেহরান। জানান, এমন কিছু হলে তেহরানকে বোমা হামলায় উড়িয়ে দেওয়ার আগাম নির্দেশ দিয়ে রেখেছেন তিনি। বারবার ট্রাম্পের এমন হুমকি ধামকির পোস্ট দেখে নেটিজেনদের অনেকেরই জিজ্ঞাসা, তবে কি ভয় পেয়ে গেছেন বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট? আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত কমাতে ফের সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারীরা।
আলোচনার সুযোগ তৈরির লক্ষ্যে শুক্রবার তেহরান পৌঁছেছেন কাতারের প্রতিনিধিরা। যদিও ওয়াশিংটনের আচরণকে এখনও সন্দেহের চোখেই দেখছে তেহরান। দাবি, পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সব শর্ত মানতে হবে যুক্তরাষ্ট্রকে, যার প্রথম দফাতেই বলা হয়েছে সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর থাকবে, যে কোনো শর্ত ভঙ্গের পাল্টা জবাব দেওয়া হবে এই হুঁশিয়ারিও দিয়েছে ইরান। প্রয়োজনে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত বলেও জানিয়েছে তারা। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল ইস্যুতে শনিবারের মধ্যে তেহরানের তরফ থেকে নিশ্চয়তা চায় ওয়াশিংটন। দাবি, গুরুত্বপূর্ণ জলপথটি খুলে না দিলে ভালো কোনো সমাধান আসবে না। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ইস্যুতে আলোচনার জন্য আকস্মিক ওমান সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শনিবার এই তথ্য জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। জানায়, হরমুজে নিরাপদ জাহাজ চলাচলের বিষয়ে আলোচনা করতেই তার এই সফর। মূলত সম্প্রতি ইরানের হরমুজের নির্দেশনা না মেনে হরমুজ পাড়ি দেওয়ার সময় একাধিক জাহাজে হামলা চালায় আইআরজিসি। এর আগে সব বাণিজ্যিক জাহাজকে নির্ধারিত রুট ব্যবহার না করলে কঠোর পরিণতি হুঁশিয়ারিও দিয়েছিল দেশটি। ব্যবহার যার জেরে নতুন করে উত্তেজনা তৈরি হয় এবং যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। আবারও চরম সংকটের মুখে বৈশ্বিক জ্বালানি বাজার। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ জানিয়েছে, এ দফায় মার্কিন তেহরান উত্তেজনা জোরালো হলে দীর্ঘায়িত হতে পারে বৈশ্বিক জ্বালানি সংকট। এই সংঘাত পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কায় গেল 24 ঘন্টায় হরমুজের পথে প্রায় 11 মিলিয়ন ব্যারেল জ্বালানি পাঠিয়েছে ইরান। এদিকে আইইএ জানিয়েছে, 2020 সালের পর চলতি বছর প্রথমবারের মতো বিশ্বব্যাপী জ্বালানির চাহিদা কমেছে। হরমুজ প্রণালী চলমান যুদ্ধে যা ইরানের জন্য সবচেয়ে বড় ভূরাজনৈতিক ও কৌশলগত অস্ত্র। এর মাধ্যমে পারমাণবিক অস্ত্রের মতোই প্রতিরোধ সক্ষমতা গড়ে তুলেছে তেহরান। বড় ধরনের যুদ্ধের শঙ্কায় গেল 24 ঘন্টায় হরমুজের পথে প্রায় 11 মিলিয়ন ব্যারেল জ্বালানিবাহী 5টি সুপার ট্যাঙ্কার ও একটি সুয়েজম্যাক্স জাহাজ পাঠিয়েছে ইরান। তথ্যটি নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। জানা গেছে, দুপক্ষের পাল্টাপাল্টি অভিযানে ইরানের বন্দরগুলো ফের অবরুদ্ধ হওয়ার শঙ্কায় এমন পদক্ষেপ নিয়েছে দেশটি। এরই মাঝে ইরানের উপকূলীয় এলাকাগুলোয় মার্কিন হামলার পর গুরুত্বপূর্ণ নৌপথটিতে বাণিজ্যিক জাহাজ চলাচল কিছুটা কমেছে। সেই সাথে উত্তপ্ত হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি বাজার। এরই মধ্যে 9%-এরও বেশি উঠেছে জ্বালানি তেলের দাম। এমন পরিস্থিতিতে নিজেদের জ্বালানি বাজার সচল রাখতে উদ্যোগ নিয়েছে ইরান। তবে বিপুল পরিমাণ জ্বালানির ক্রেতা ঠিক কে বা কারা তা এখনও স্পষ্ট নয়। এদিকে দুই প্রতিপক্ষের মধ্যকার লড়াই জোরালো হলে এবার আরও দীর্ঘায়িত হতে পারে বৈশ্বিক জ্বালানি সংকট। সতর্কবার্তা এসেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ থেকে। প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, 2020 সালের পর চলতি বছরে প্রথমবারের মতো কমে গেছে বিশ্বব্যাপী জ্বালানির চাহিদা। আইইএ এর তথ্য মতে, যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী হয়ে প্রায় 14 মিলিয়ন ব্যারেল জ্বালানি সরবরাহ কমেছে। তবে সমঝোতা পরবর্তী সময়ে হরমুজ পুনরায় কার্যকর হওয়ার পর গেল মাসে তেলের সরবরাহ বেড়েছিল 4 মিলিয়ন ব্যারেলেরও বেশি। এমন পরিস্থিতিতে চলতি বছর দৈনিক 8 লাখ ব্যারেলেরও বেশি জ্বালানি ঘাটতি রয়েছে। তবে সংস্থাটি জানায়, জলপথটি পুরোপুরি সচল হলে ঘাটতি পুষিয়ে আগামী বছর অতিরিক্ত 4.62 মিলিয়ন ব্যারেল জ্বালানি সরবরাহ সম্ভব। যদিও চলমান পরিস্থিতির কারণে সেই সম্ভাবনা ভেস্তে যেতে বসেছে। পরিস্থিতি সামাল দিতে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে তেল উৎপাদনকারী উপসাগরীয় রাষ্ট্রগুলো, যার মধ্যে রয়েছে মার্কিন অভিযানের জবাবে ইরানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত বাহরাইন, কুয়েতের মতো দেশগুলো। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইউক্রেনে গাইডেড বোমা হামলা চালিয়েছে রাশিয়া, যাতে প্রাণ গেছে অন্তত 5 জনের, 25 জন আহত হয়েছে। শুক্রবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের শহর ক্রামাতোরস্কে হামলা চালায় রুশ বাহিনী। রাশিয়ার ছোড়ায় 7টি বোমা আঘাত হানে বেসামরিক বাড়িঘর, দোকানপাটে। ঘটনাস্থলে 4 জন নিহত হয়। ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন। এছাড়া পৃথকভাবে জাপোরজিয়ায় পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্য করে চালানো হামলায় একজনের মৃত্যু হয়েছে। মস্কোর করা হামলার পাল্টা জবাবের দাবি কিয়েভের। রাশিয়ার অভ্যন্তরে এবং কৃষ্ণ সাগরে সফল অভিযানের দাবি ইউক্রেনের সেনাবাহিনীর। এতে 2টি তেল শোধনাগারে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানায় কিয়েভ।
রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলায় নাস্তানাবুদ ইউক্রেন। সম্প্রতি রুশ সেনারা হামলার মাত্রা বৃদ্ধি করায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে দেশটি। এমন পরিস্থিতিতে ইউক্রেনের মাটিতে আলোচিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির সবুজ সংকেত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলবে যুদ্ধে তা নিয়েও সংশয় রয়েছে, কারণ কারখানা তৈরি ও কাঁচামাল সরবরাহ সহ অন্যান্য প্রক্রিয়া শেষ করতেই লেগে যেতে পারে 1 বছরেরও বেশি সময়। রাশিয়ার অভ্যন্তরে হামলার জবাবে ইউক্রেন জুড়ে সম্প্রতি হামলার তীব্রতা ব্যাপক বাড়িয়েছে রাশিয়া। একের পর এক ক্ষেপণাস্ত্র ড্রোনের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দেশটির বহু স্থাপনা। রুশ ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর কার্যকর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে কিয়েভ সেনাদের। চলতি মাসে রাশিয়ার ছোড়া 54টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে মাত্র 4টি প্রতিহত করতে পেরেছে ইউক্রেন। আকাশ প্রতিরক্ষায় এমন দুর্দশার কারণে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম চেয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অবশেষে জেলেনস্কির আবদার মেনে নেওয়ার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির মাটিতেই অত্যাধুনিক প্যাট্রিয়ট সিস্টেম তৈরির সবুজ সংকেত দিয়েছেন তিনি। তবে এই প্রক্রিয়া বাস্তবায়ন সময় সাপেক্ষ হওয়ায় ট্রাম্পের সিদ্ধান্ত এই যুদ্ধে ইউক্রেনকে কতটা সুবিধা দিতে পারবে তা নিয়ে রয়েছে সংশয়। মার্কিন কংগ্রেসের অনুমোদন, কারখানা তৈরি ও কাঁচামাল সরবরাহে 12 মাসেরও বেশি সময় লেগে যেতে পারে বলে ধারণা করছে বিশ্লেষকেরা। এছাড়া বিষয়টি নিয়ে এখনও মার্কিন প্রশাসন প্যাট্রিয়ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিনের সাথেও আলোচনা করেননি। Short term, the impact will be very limited. স্বল্প মেয়াদের প্রভাব খুবই সীমিত হবে। প্রথমত মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের সাথে চুক্তি চূড়ান্ত করতে হবে। এরপর প্রযুক্তি ও উৎপাদন ব্যবস্থা ইউক্রেনে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে। আর এই পুরো প্রক্রিয়া শেষ হতে বেশ সময় লাগবে। 1 বছরের মধ্যে ইউক্রেনে উৎপাদন শুরু হলে আমি অবাকই হব। আমার ধারণা এর চেয়েও অনেক বেশি সময় লাগবে। And presumably রাশিয়া প্রতি বছর 700 থেকে 800টি ইস্কান্দার ও কিনজলের মতো ক্ষেপণাস্ত্র তৈরি করে, আর প্রতি মিসাইল ঠেকাতে দরকার অন্তত 3টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর। তাই প্রতি বছরে কমপক্ষে 2400 থেকে 2600টি ইন্টারসেপ্টর তৈরি করতে হবে, যা ইউক্রেনের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে বলে মত বিশ্লেষকদের। the best data point that we have here is the license. নিজস্ব লাইসেন্সপ্রাপ্ত কারখানা তৈরি হলেও রাশিয়ার হামলা ঠেকাতে বছরে এত বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র উৎপাদন করা ইউক্রেনের জন্য প্রায় অসম্ভব। 24. এদিকে মার্কিন এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলার মাত্রা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। ভারতের পশ্চিমবঙ্গে শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডে পুলিশের এনকাউন্টারে নিহত প্রভাসের মরদেহ গ্রহণে অস্বীকার করেছে অভিযুক্তের মা। শনিবার দক্ষিণ 24 পরগনায় 12 বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যা করা হয়। এতেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো পশ্চিমবঙ্গ। এ ঘটনায় মূল আসামি প্রভাস মণ্ডলকে আটক করা হয়। ঘটনার তদন্তের জন্য মঙ্গলবার মাঝরাতে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হলে পুলিশের রিভলভার ছিনিয়ে এসে পালানোর চেষ্টা করে এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিও ছোড়ে। এরপরে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে অভিযুক্ত নিহত হয়। নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিহত প্রভাস মণ্ডলের মরদেহ গ্রহণ না করার কথা জানিয়েছেন তার মা। তার ছেলে খারাপ কাজ করেছে বলে এমন সাজা হয়েছে বলে তিনি জানান। যেরকম কর্ম করেছে সে সেরকম সাজা পেয়ে। আর আমার কিছু তো বলার না, আমি নেব না, আর আমি আনবো না, আমি কিছু করব। 2061 সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা ছাড়াবে 1000 কোটি। জাতিসংঘের পূর্বাভাস বলছে 2084 সাল পর্যন্ত বাড়ার পরে মানুষের সংখ্যা ধীরে ধীরে আবার কমতে শুরু করবে, আর সে সময় রেকর্ড 1030 কোটিতে পৌঁছাবে বৈশ্বিক জনসংখ্যা। আগামী 7 দশকে চীনের জনসংখ্যা অর্ধেকের বেশি কমে যাবে, আর 2060-এর দশকে 170 কোটিতে পৌঁছানোর পর ভারতের জনসংখ্যাও কমবে। তবে এই শতকের শেষ নাগাদও ভারত চীনই থাকবে সবচেয়ে জনবহুল দুই দেশ। 1804 সালে বিশ্বের জনসংখ্যা প্রথম 100 কোটি স্পর্শ করে, অর্থাৎ এই মাইলফলকে পৌঁছাতে লেগেছে হাজার হাজার বছর। 1950 সালে যা বেড়ে দাঁড়ায় 250 কোটিতে। 76 বছরের ব্যবধানে বিশ্বের জনসংখ্যা এখন প্রায় 830 কোটি। 2011 সালে 700 কোটিতে পৌঁছেছিল বৈশ্বিক জনসংখ্যা। এরপর মাত্র 11 বছরে যোগ হয় আরও 100 কোটি মানুষ। জাতিসংঘের পূর্বাভাস বলছে আগামী কয়েক দশক ঊর্ধ্বমুখী থাকবে জনসংখ্যা। 2037 সালে 900 কোটি ছাড়ানোর পর 61 সালে স্পর্শ করবে 1000 কোটির ঘর। 2084 সাল পর্যন্ত বাড়তে বাড়তে পৌঁছাবে 1030 কোটিতে। এরপর তা আবার কমতে শুরু করবে।
গত কয়েক দশকে প্রজনন হার ও গড় আয়ুতে ব্যাপক পরিবর্তন হয়েছে। 1970-এর দশকে গড়ে প্রতি 10 জন নারী 45টি সন্তান জন্ম দিতেন, যা এখন কমে দাঁড়িয়েছে 23 জনে। এই সময়ে বেড়েছে মানুষের গড় আয়ু। 1990 সালে ছিল 64 বছর, 2021 সালে পৌঁছেছে 71 বছরে। মূলত প্রজনন হারের উপর ভিত্তি করেই জনসংখ্যার পূর্বাভাস দেয় জাতিসংঘ। প্রজনন হার যদি জাতিসংঘের ধারণার চেয়ে বেড়ে যায়, তবে বৈশ্বিক জনসংখ্যাও তাদের দেয়া পূর্বাভাসের চেয়ে বেশি হবে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের জনসংখ্যা 2061 সালে দাঁড়াবে 170 কোটিতে। এরপর 2100 সাল নাগাদ এটি কমে 150 কোটিতে ফিরে আসবে। নাটকীয়ভাবে হ্রাস পাবে চীনের জনসংখ্যা। 141 কোটি মানুষের দেশটির জনসংখ্যা 75 বছরে কমে নেমে আসবে 63 থেকে 73 কোটির মধ্যে। এই শতকে বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধিতে 60% অবদান থাকবে কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তানজানিয়া, এই 5 দেশের। 75 বছর পরও শীর্ষ জনসংখ্যার দেশ হবে ভারত। মোট মানুষের সংখ্যা অর্ধেক কমলেও দ্বিতীয় স্থানে থাকবে চীন। তবে 3-এ থাকা যুক্তরাষ্ট্র নেমে যাবে 6 নম্বরে। 1987 সালের 11 জুলাই 500 কোটি স্পর্শ করে পৃথিবীর মানুষের সংখ্যা। এরপর থেকেই প্রতি বছর 11 জুলাই জাতিসংঘের উদ্যোগে পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পুনরায় ব্যবহারযোগ্য রকেট ব্যবহারে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। রকেট বুস্টার ফিরিয়ে আনার সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। শুক্রবার প্রথমবারের মতো কক্ষপথে যাওয়ার সক্ষমতা সম্পন্ন রকেট পুনরুদ্ধার করেছে তাদের মহাকাশ গবেষণা সংস্থা CASC। দক্ষিণাঞ্চলের হাইনান বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল লং মার্চ 10B রকেট। এই বুস্টারটি মূল রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে নিয়ন্ত্রিতভাবে আবারও ফিরে আসে। সমুদ্রের মধ্যে তৈরি বিশেষ এক প্ল্যাটফর্মের জালের সাহায্যে সফলভাবে পুনরুদ্ধার করা হয় সেটি। এর মধ্য দিয়ে পুনরায় ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতে আরও এক ধাপ এগিয়ে গেল বেইজিং। এর আগে এই সাফল্য ছিল কেবল যুক্তরাষ্ট্রের। ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্য মার্কিন কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রের দায়ে মামলা হয়েছে 8 জনের বিরুদ্ধে। আটক করা হয়েছে অভিযুক্তদের একজনকে। সবার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে গত মাসে হোয়াইট হাউসে আয়োজন করা হয়েছিল UFC ফ্রিডম 250 ইভেন্টটি, এবং ওই অনুষ্ঠানেই ট্রাম্প সহ অন্যান্য কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল। অভিযুক্তদের একজনের মা ফোন করে আবার এই তথ্য জানায় নিরাপত্তা বাহিনীকে। এর পরপরই সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। FBI তদন্তে উঠে আসে এই ইভেন্টে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিপ্লব ঘটানোর পরিকল্পনা করেছিল সন্ত্রাসীরা। আরও জানা যায়, গত মার্চ মাস থেকে টিকটকের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ শুরু করেছিল দলটি। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি 4100 ছাড়িয়েছে, আহত 16,700-র বেশি। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি জর্জ রড্রিগেজ জানান, এ পর্যন্ত 6,462 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি 86,700-র বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এখনও কয়েক হাজারের বেশি মানুষ নিখোঁজ। ভূমিকম্পের 2 সপ্তাহের বেশি সময় পার হওয়ায় আটকা পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা একদম নেই বললেই চলে। তবে উদ্ধার অভিযানে কাজ করছেন কয়েক হাজার কর্মী। গত 24 জুন স্থানীয় সময় সন্ধ্যায় মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। এরপর এখন পর্যন্ত হাজারের বেশি আফটার শক অনুভূত হয়েছে। নর্দার্ন আয়ারল্যান্ডে উৎসব চলাকালে একটি মসজিদের প্রতিকৃতিতে আগুন দিয়েছে উগ্রবাদীরা। বৃহস্পতিবার দেশটির রাজধানী বেলফাস্টের কাছের একটি শহরে এই ঘটনা। আর এই কর্মকাণ্ডকে বিদ্বেষমূলক হিসেবে আখ্যা দিয়েছে নিরাপত্তা বাহিনী। প্রতি বছর ক্যাথলিক রাজা জেমসের বিরুদ্ধে আরেক রাজা উইলিয়ামের জয়ের স্মরণে উৎসবটি পালিত হয়। সেখানেই কাঠ দিয়ে তৈরি বিভিন্ন কাঠামো প্রতিকৃতিতে আগুন দেওয়া হয়। এবারের উৎসবে কিছু কাঠের মসজিদের রেপ্লিকা তৈরি করে ইসলাম বিদ্বেষী উগ্রপন্থীরা। এক পর্যায়ে তা সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় পুলিশ। এদিকে এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে ওই দেশটিতে থাকা মুসলিমরা। মাঝ আকাশে উড়ন্ত বিমানের জানালা ভেঙে বাইরে ছিটকে পড়ার উপক্রম হয়েছিল এক যাত্রীর। তবে কোনো রকমে প্রাণে বাঁচেন তিনি। আর অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় যাত্রীবাহী বিমানটি। শুক্রবার রায়ান এয়ারের একটি বিমানে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রিস থেকে জার্মানি যাচ্ছিল বোয়িং 737 মডেলের এই বিমানটি। ওড়ার কিছুক্ষণ পরই এটি প্রায় 9,000 ফিট উচ্চতায় পৌঁছায়। এ সময় বিকট শব্দের একটি জানালা ভেঙে যায়। আর বাতাসের ধাক্কায় ওই ভাঙা জানালার পাশে বসা যাত্রী
ছিটকে পড়েন বাইরের দিকে। এ সময় তার শরীরের অর্ধেকটাই বাইরে বেরিয়ে যায়, তবে তার পাশের আরেক যাত্রী তাকে চেপে ধরলে প্রাণে বাঁচেন ওই আরোহী। এরপরে দ্রুত জরুরি অবতরণ করে বিমানটি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। ক্ষিপ্ত ষাঁড়ের তাড়া খেয়ে ছুটছে শত শত মানুষ। ভারসাম্য হারালেই উন্মত্ত প্রাণীর আঘাত, রয়েছে মৃত্যু ঝুঁকি। শতাব্দী প্রাচীন ঐতিহ্য আর রোমাঞ্চের মিশেলে স্পেনে আবারও শুরু হলো দুঃসাহস আর শক্তি প্রদর্শনের খেলা, ষাঁড় দৌড়। সান ফার্মিন উৎসব উপলক্ষে পাম্পলোনা শহরে মধ্যযুগীয় এই প্রতিযোগিতা চলছে। দুর্ধর্ষ লড়াই উপভোগে সামিল হয়েছে দেশ বিদেশের লাখ লাখ পর্যটক। ইসরায়েল বিরোধী স্লোগান আর ব্যানার চোখে পড়ার মতো এবারের আয়োজনে। ছাড়া পাচ্ছে একের পর এক খেপাটে ষাঁড়। বড় বড় শিং নিয়ে দ্রুতগতিতে ছুটছে মানুষের ভিড়ের দিকে। ষাঁড়ের তাড়া খেয়ে প্রাণপণে ছুটছেন সবাই। দানবীয় আকৃতির প্রাণীদের আকর্ষণ করতে অনেকেই চালিয়ে যাচ্ছেন নানা রকমের চেষ্টা। আবার ষাঁড় কাছাকাছি আসতে বাঁচার কত রকমের চেষ্টা। কেউ কেউ আবার পিষ্ট হচ্ছে ষাঁড়ের পায়ে। এভাবে স্পেনে উদযাপিত হচ্ছে সান ফার্মিন উৎসব। 9 দিনব্যাপী আয়োজনে অংশ নিতে এসেছে দেশ বিদেশের লাখো মানুষ, যাদের কাছে এই উৎসব এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। প্লাম্পনায় আসাটা সত্যি এক অবিশ্বাস্য অনুভূতি। এমন একটা উৎসবের অংশ হতে পারাটা দারুণ ব্যাপার। সত্যি বলতে আগামী কয়েকটা দিন কেমন কাটবে তা দেখার জন্য মুখিয়ে আছি। আমরা আজই এখানে এসেছি, আর এই শহরটা সত্যিই 10-এ 10। দারুণ পরিবেশ, অসাধারণ এক অনুভূতি, এক কথায় চমৎকার। এবছরের আয়োজনটা ছিল একেবারেই ভিন্ন। বড় বড় ব্যানারে ইসরায়েলি বিরোধী লেখাসহ স্লোগানে মুখরিত হয় পালমোনাই শহর। ভবনের বারান্দাগুলো ছেয়ে গেছে ফিলিস্তিনের পতাকায়। তবে এই উৎসব নিয়ে সমালোচনাও আছে। গেল সপ্তাহে নিরীহ প্রাণী হত্যার অভিযোগে রাস্তায় নামে পশুপ্রেমীরা। রক্তক্ষয়ী উৎসব বন্ধের জোরালো দাবি জানায় তারা। সান ফার্মিনের এই সুন্দর উৎসবকে ষাঁড়ের লড়াই বিতর্কিত করেছে। সকালে যে ষাঁড়গুলো রাস্তায় দৌড়ায়, পরে সেগুলোকে নির্মমভাবে মেরে ফেলা হয়। 2026 সালে এসে আমরা এই নিষ্ঠুরতা বন্ধ করতে চাই। তবে ব্যাপক রক্তপাতের পরও শত বছর ধরে চলা এই আয়োজন বহু মানুষের কাছে এখনও এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। বলিউড সিনেমা জিন্দেগি না মিলেগি দোবারার কথা মনে আছে তো? এমন সব মুভি আর বইয়ের পাতায় উঠে এসেছে এসব উৎসবের গল্পচিত্র, যা দেশে বিদেশের মানুষকে এমন আয়োজনের প্রতি আকৃষ্ট করছে আরও। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। এবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ছড়িয়েছে। এরই মধ্যে পুড়ে গেছে 1300 একরের বেশি এলাকা। স্থানীয় প্রশাসন এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ন্যাশনাল ফরেস্ট এলাকায় শুক্রবার স্থানীয় সময় সকালের দিকে সূত্রপাত হয় আগুনের। ঘণ্টাখানেকের মধ্যেই ভয়াবহ রূপ নেয়। বাতাসের তীব্রতায় দ্রুততার সাথে ছড়ায় আগুন। দ্রুতই আশপাশের এলাকা খালি করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। ন্যাশনাল ফরেস্ট সীমানায় স্থানীয়দের প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হয়। আর দুপুর নাগাদ আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখনও আবাসিক এলাকায় ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এই ছিল যমুনা আই ডেস্কের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।